চলো আমরা ভেদের শর্ট রিক্যাপটা করি। না ভেদে সাধারণত আমার তিনটে সম্পর্ক করতে হয়, একটা হচ্ছে সরল সম্পর্ক, একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আর একটা হচ্ছে মিশ্র সম্পর্ক বা যৌগিক সম্পর্ক। সরল সম্পর্কের ক্ষেত্রে কি থাকে ফরমেশনটা, না x is proportional to 1। ব্যস্ত ক্ষেত্রে কি থাকে, না x is proportional to 1/y থাকবে। আর মিশ্রর ক্ষেত্রে আমরা সাধারণত তিনটে ফরমেশন দেখি, একটা হচ্ছে সরল প্লাস সরল, একটা হচ্ছে ব্যস্ত প্লাস সরল, আর একটা হচ্ছে ব্যস্ত প্লাস ব্যস্ত সম্পর্ক। এগুলো যেহেতু তোমাদের আগের ভিডিও যেটা ছিল 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে যেহেতু করিয়েছে, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট পুরোপুরি বলে দিচ্ছি। মানে সরল আমি ধরেছি একটা সম্পর্ক সরলে আছে x is proportional to y, আর একটা সম্পর্ক সরলে আছে x is proportional to z। তাহলে এদের দুজনকে মিলিয়ে যদি আমরা একটা সম্পর্ক তৈরি করি, তখনই তাকে আমরা যেই সম্পর্কটা এলো তাকে তখন আমরা মিশ্র বা যৌগিক সম্পর্ক বলতে পারি দাদা। কিন্তু সেই সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে, না দুটো সরল মিলে তৈরি হয়েছে। তাহলে এটাও একটা মিশ্র সম্পর্ক, যার কার মাধ্যমে তৈরি হয়েছে, না দুটো সরল সম্পর্কের মাধ্যমে। ঠিক আছে, এবার সাপোজ আমি দেখছি এখানে একটা ব্যস্ত সম্পর্ক আছে, যে এটা হচ্ছে যেটা এরকম ছিল সেটাকে আমি এখানে লিখে দিই, আর একটা সরল সম্পর্ক ধরা রয়েছে x। এবার যদি এদের দুজনকে মিলে একটা সম্পর্ক তৈরি করি দাদা, তাহলে কি হবে, না এই ক্ষেত্রে z টা গুণে ছিল x এর সাথে, আর এখানে ভাগে ছিল, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যে সম্পর্কটা তৈরি হলো সেটা হচ্ছে কি, এটাও হচ্ছে মিশ্র বা যৌগিক সম্পর্ক, বাট কার মাধ্যমে তৈরি হয়েছে, না একটা ব্যস্ত সম্পর্ক আর একটা সরল সম্পর্কের মাধ্যমে তৈরি হয়েছে। ঠিক আছে, আর যদি দুটোই ব্যস্ত থাকে তাহলে কি হবে, x is proportional to 1/z, x is proportional to 1/y থাকে। তাহলে কি হবে, এদের দুজনের মাধ্যমে যদি কোনো সম্পর্ক তৈরি হয়, মানে দুটোকে যদি এক করে দিই, তাহলে যে সম্পর্কটা আসছে সেটাও একটা মিশ্র সম্পর্ক, বাট কার মাধ্যমে তৈরি হয়েছে, না দুটো ব্যস্ত মাধ্যমে তৈরি হয়েছে। তো তখন এটাকেও একটা মিশ্র সম্পর্কের আমরা এক্সাম্পল বলতে পারি। ঠিক আছে, এরপর এইখানে যখন সমানুপাতিক চিহ্নটা, এই সমানুপাতিক চিহ্নটা তুললে সবসময় কি হবে, একটা ধ্রুবক আছে। বলে রাখা হলো অশূন্য ধ্রুবক, মানে যার ভ্যালু 0 হবে। ঠিক আছে, সেটা আমি ধরে নিচ্ছি কি। এখানেও যদি আমি তুলি তাহলে কি হবে, x = k * 1/1। আর এই ক্ষেত্রেও আমি করব, বাট এই দুটো আগে বুঝে নিই, তারপর এখানে করছি। তাহলে কি হবে, এখানে y টা কিসে রয়েছে, গুণে রয়েছে, এদিকে এলে ভাগে হবে, তাহলে x/y = এখানে হবে k। আর এখানে কি হবে, না এখানে y টা কিসে রয়েছে, ভাগে রয়েছে, এদিকে যদি আসে তাহলে কি হবে, xy = এখানে হবে k। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস খুব খুব ইম্পর্টেন্ট। এই যে দুটো জিনিস পড়ালাম, এইটা আর এইটা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে যদি তুলে দিতাম তাহলে কি হতো, or দিয়ে x = k y z। এই ক্ষেত্রে কি আসতো, না x = k z by y। এই ক্ষেত্রে কি আসতো, না x = k z। ঠিক আছে, মানে z by k by z y। ঠিক আছে, এই তিনটে জিনিস আসছে, যেখানে এই k সব জায়গায় k এর ভ্যালু not equal to 0 লিখবে, k এর ভ্যালুটা is not equal to 0, k is not equal to 0, আর অশূন্য ধ্রুবকও লিখতে পারো, বা k is not equal to 0 সেটাও লিখতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা মনে হচ্ছে। এবার দাদা আমাদের এখানে আরেকটা যেটা করতে হয় সেটা হচ্ছে চার্ট থেকে কোশ্চেন করি। তো চার্ট গুলো কি হবে, মানে সাপোজ ধরো রূপান্তর, এটা তোমাদের বুঝিয়েছিল ফার্স্ট লেকচারে, যেখানে x ছিল এখানে y ছিল, এখানে রূপান্তর বিভিন্ন ভ্যালু দিয়ে বুঝিয়েছিল, যেমন 10, 20, 30, আমাদের y এর ক্ষেত্রে 5, 4 এরকম ভ্যালু বুঝিয়েছিল। আমি সাপোজ ধরে নিচ্ছি এখানে একটা ভ্যালু হচ্ছে x1, এখানে হচ্ছে y, এখানে একটা ভ্যালু x2, এখানে একটা ভ্যালু y, এখানে একটা ভ্যালু x3, এখানে একটা ভ্যালু। তাহলে মনে রাখবে সরল হতে গেলে কি হতে হবে, না x1/y1 = x2/y2 = x3/y3 যদি k আসে, মানে xy মানে x1/y1 ভাগ করে দেখবে, x1/y1 ভাগ করে দেখছো কি আসছে, আবার x2/y2 ভাগ করে দেখছো কি আসছে, আবার x3/y3 ভাগ করে দেখছো কি আসছে। তাহলে কি তিনজনের ভাগফলটাই সেম আসছে, তাহলে লিখতে পারি x1/y1 = x2/y2 = x3/y3 সেটাই আমি লিখে দিচ্ছি। সাপোজ দেখা গেল দুটো সংখ্যাকে ভাগ করে আসছে 5, বারবার 5 আসছে, x1/y1 করলাম 5 এলো, x2/y2 করলাম দেখলাম 5 এলো, x3/y3 করলে দেখলাম 5 এলো। তাহলে কি হলো, ওটাই আমি লিখেছি k এর মানে 5 এর জায়গায় আমি k বলে দিলাম। তাহলে তখন যে সম্পর্কটা হবে চার্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একদম ডাইরেক্ট চোখ কান বুঝে সরল সম্পর্ক হবে। কোশ্চেন করলে আরো ভালো হয় ক্লিয়ার হবে। আর এই ক্ষেত্রে ব্যস্তর ক্ষেত্রে চারটে যদি আমি করি, ব্যস্তর ক্ষেত্রে যদি চারটা করা হয় তাহলে কেমন হবে, না এইবার একটা চার্ট আছে x1, আগে xy দিয়ে করে
x y এখানে x1 x2 y x3 y। আগের বারে কি হচ্ছিল, দুটো সংখ্যাকে ভাগ করে পাওয়া যাচ্ছিল, তেমন ভাবে এখানে দুটো সংখ্যাকে ভাগ করে পাওয়া যাচ্ছিল, এখানেও দুটো সংখ্যাকে ভাগ করে পাওয়া যাচ্ছিল। কিন্তু ওই ব্যস্তর ক্ষেত্রে চারটা যখন আমাদের মনে রাখতে হবে, তখন দেখতে হবে যে এইখানটা করছি তাহলে কি হবে, x1y1 equal to x2y2 equal to x3y3 equal to যদি k চলে আসে দাদা, তখন যে সম্পর্কটা হয়ে যাবে তখন তাকে আমরা ব্যস্ত সম্পর্ক বলে দেবো। তার মানে দেবজিৎ তুমি বলতে চাইছো দুটো সংখ্যা মানে x1 into y1 করেও দেখছি কে আসে, x2 into y2 করেও দেখছি কে আসে, x3 into y3 করেও দেখছি কে আসে, x4 into y4 করেও দেখছি কে আসে। ও পরবর্তী নেই, তার মানে তিনটে করে করলেই হয়ে যাবে। তাহলে কি হবে, x1 into y1 করে দেখছো গুণফল 5, x2 into y2 করে দেখছো গুণফল 5, x3 into y3 করে দেখছো গুণফল 5। তার মানে কি তিনটে লিখে তিনটেই সমান ইকুয়াল টু 5, মানে x1 into y1 ইকুয়াল টু x2 into y2 ইকুয়াল টু x3 into y3 ইকুয়াল টু কি হচ্ছে। তখন যে সম্পর্কটা হবে চোখ কান বুঝে ব্যস্ত সম্পর্ক। মানে দেখো যদি দুটো সম্পর্ক মানে দুটো যে চলরাশি খুবই একটা চলরাশি ভাগ করে যদি তিন ক্ষেত্রেই বা যতগুলো মানে কলাম থাকবে সবার ক্ষেত্রেই ভাগফলটা সেম আসছে, ভাগ করে যদি ভাগফলটা সেম আসে তাহলে ধরে নেবে সেটা সরল, আর গুণ করে যদি গুণফলটা সেম মানে যতগুলো এ থাকবে কলাম থাকবে যদি সেম আসে তার মানে সেই সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। তো আশা করি পুরো জিনিসটার একটা আমরা শর্ট রিক্যাপ দিতে পারি। তো চলো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই। না ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, x is proportional to y ও y is proportional to z হলে দেখা যায় x is proportional to z। তো ফার্স্ট ক্ষেত্রে আমরা সবগুলো এই দুটোকে খুলে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে কি আছে, আমাদের যে দুটো লেখা রয়েছে এরকম ভাবেই করতে হবে, x is proportional to y কে এটা এক নম্বর দেবো আর y is proportional to z কে এটাকে দুই নম্বর দেবো। এটা কি ইমপ্লাই করে না, আমাদের বলে যে এই প্রপোর্শনাল চিহ্নটাকে খুললে তাহলে কি হয়ে যাবে, k1 into y এখানে কি লিখে দিতে হবে না, k1 is not equals to 0 হেড বা একেবারে লিখতে পারে ওরা কি অশূন্য হেড, আর এটা কি ইমপ্লাই করবে না y equal to k2 z, যেখানে k2 টা হচ্ছে not equals to 0 আমাদের বা অনেকে করতে পারো যে এই দুটো লেখার পর নিচে একটা লিখে দিলে k1 আর k2 is not equals to 0 একসঙ্গে করি দাও, তাহলে এইটা হলো ব্যাপার। তাহলে আমরা y এর এখান থেকে একটা স্পষ্ট ভ্যালু দেখতে পাচ্ছি না, এটাকে আমরা যদি 3 নাম্বার দিয়ে দিই, 3 নাম্বার দিয়ে এটাকে দিতে পারি তাহলে এই স্পষ্ট ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই না, তাহলে কি হবে y equal to k2z এক, এটাকে একটা নাম দিই সবচেয়ে ভালো, এক দিই এটাকে 3 দিয়ে দিই আর এটাকে 4 দিই, সুবিধা হবে বলতে বুঝতে, তাই না? এটাকে 3 দিলাম এটাকে 4 দিলাম তোমাদের বোঝার সুবিধার্থের জন্য, নাহলে আমরা এমনি করে দিতাম, ঠিক আছে? তো y equal to k2z এর মান কত নামে বসাইয়া, হ্যাঁ 3 9 এ তাহলে কি হবে x equals to k1 তো ছিল আর y এর ভ্যালুটা কি দাদা k2z, k1 k2 z। আর দুটো কনস্ট্যান্টের গুণফল কি হয়, একটা কনস্ট্যান্টই হয়, আবার দুটো কনস্ট্যান্টের গুণফল কি হয়, একটা কনস্ট্যান্টই হয়, দুটো কনস্ট্যান্টের যোগফল দ্বারা কি হয় সবসময় কনস্ট্যান্টই হয়, এবং বিয়োগ করলেও সেই সেমই আসবে, আর ভাগ করলেও সেই কনস্ট্যান্টই আছে। এই চারটে জিনিস মনে রাখতে হবে, তাহলে মানে k1 আর k2 কে আমরা একটা নতুন কনস্ট্যান্ট ধরে নিতে পারি। আমি ধরে নিলাম এরকম কি কনস্ট্যান্ট m, তাহলে m z সেখানে আবার লিখতে হবে m equal to k1 k2 k1 into k2 and m is not equals to 0 এর ধ্রুবক। এবার যদি আমরা কি করছিলাম এই স্টেপটাকে যদি আমরা আগে নিয়ে চলতে, মানে এখানে k1 টাকে আনলাম ইকুয়াল টু করে আমি m টাকে যদি উড়িয়ে দিই এখান থেকে তুলে উড়িয়ে দিই তাহলে কি হবে x is proportional to 6, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। আর দেখো আমাদের মোটেই কিন্তু শক্ত না বিষয়, একদম ইজি ছোট, মানে আমরা তো লিখেছি তাই, হ্যাঁ কিন্তু এরকম পরীক্ষা আসে, ঠিক আছে? তো নোট করে নাও। চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে, দেখো x আর y এর একটা চার্ট দিয়েছে, যেমন 3 2 6 আছে আর এখানে আছে 18 27 আর 9। এবার এই অঙ্কটা আমি বলেছি যখন চার্টের অঙ্ক থাকবে নয় সরল নয় ব্যস্ত, এই দুটো সম্পর্কের মধ্যে একটা হয় ভাগ করতে হবে না তো গুণ করতে হবে, আগে আমরা ভাগ করে দেখে নেব। আচ্ছা তার মানে আমরা যদি এটা তাহলে কি হবে, এটা x1 এটা x2 এটা x3 আর এটা y1 y2 y3
তাহলে প্রথমে x1 বাই y1 করে দেবো, তাহলে কত আছে 3 বাই 18, তাহলে এটা কি লিখে 1 বাই 6। x2 বাই y2 যদি করি তাহলে কত আছে 2/27। 2 বাই 6। আর যদি x3 বাই y3 করি তাহলে 6 বাই 9, মানে এটাকে লিখে 2 বাই 2। মানে দশমিকে নিয়ে গেল মোটামুটি আমরা 10 মিনিটে নিয়ে যাবো না, আমরা তো এখান থেকেই বোঝাই যাচ্ছে যে এটা সমান হতে কম পাবে না। x1 বাই y1 এর x2 y2 ইকুয়াল টু x3 y3 হচ্ছে আমরা বলবো না না তিনটে Not equals to? তাহলে সরল সম্পর্ক কি হবে? একদমই হবে। সরল সম্পর্ক হবে না, কারণ ভাগ করে তিনটে সমান আসছে না, তার মানে সরল সম্পর্ক বাবা হবে না। এটা কিন্তু পড়া দরকার প্রথমে, তারপরে অ্যানসার তো বেরিয়ে যাবে, কিন্তু এই জিনিসটাও বোঝা দরকার। সরল তাহলে হয় না, ও সরল আবার এটা কি সরল সরল সম্পর্ক হবে। আচ্ছা তাহলে এটা গেল। এবার আমাদের আরেকটা কি মেথড ছিল, গুণ করে দেখা। আচ্ছা তাহলে এবার যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, x1 ইনটু যদি y1 করি তাহলে কত হবে 3 ইনটু 18, 3 18 কত হয় 54। তারপরে যদি x2 y2 করে দেখি তাহলে কি হবে 27 বাই 54। তার মানে কি দাদা একটা মিলছে, মিলছে। হ্যাঁ ভালো। x3 y3 করি তাহলে কি হবে 6 তার মানে কি হলো তিনটে তো মিলে গেল গুণ করে। তাহলে কি হচ্ছে x1 y1 x2 y2 x3 y3 কত 54। আর যেটা একটা কি হচ্ছে কনস্ট্যান্ট, 54 তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এটাও একটা কি হচ্ছে তো কনস্ট্যান্ট। তাহলে কি হবে এই তাহলে সম্পর্কটা আমরা কি করছি গুণ করে করে আসছি। তাহলে কি হয় x ও y এর মধ্যে তাহলে কি সম্পর্ক রয়েছে ব্যস্ত সম্পর্কে রয়েছে। তাহলে কি হবে না x আশা করি সেকেন্ড কোশ্চেনের সলিউশনটা বুঝে যাচ্ছে। চলো 3 নম্বর অঙ্কের সলিউশনটা দেখে নেব। না কি বলেছে না y is proportional to x cube, y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হবে। এটা একটা ভালো প্রশ্ন, ঠিক আছে। তো কি বলেছে না আমরা ধরে নিচ্ছি y এর বৃদ্ধি এত, আমরা এখানে একটা নাম্বার ধরি, ঠিক আছে, বা একটা অ্যালফাবেট ধরে নিতে পারি। ধরি y এর বৃদ্ধি 8p থেকে 27p অবধি কেন এটা লিখলাম তখন তোমরা বলবে 8p 27p তুমি সেমই চলে আসবে, তাহলে লেখা যেতে পারে কিন্তু এটা লিখতে হবে নালে ঠিক আছে। তো আশা করি কি বোঝা যায়। আচ্ছা তাহলে x এর বৃদ্ধি কি হবে সেটা বার করতে হবে। আচ্ছা এই জিনিসটাকে খুলি আমরা, এটা আমাদের দেওয়া রয়েছে, এটাকে যদি যেমনটি আমি বলেছি দেখুন আবার কি খুলি তাহলে কি হবে না x কিউবটাকে আমরা এরকম ভাবে ঘুরিয়ে নিলাম, তাহলে কি হবে না x কিউব ইকুয়াল টু k বাই y। তাহলে কি লেখা যায় k যেখানে 1 ইকুয়ালস টু 0 আচ্ছা y যখন 8p তখন x হলো কত সেটা আমরা বার করব একবার, আর y যখন 27p তখন x হলো কত সেটা আমরা বার করব, ঠিক আছে। তো তাহলে এটা তো আমরা করেই রেখেছি, তাহলে কি হবে না x কিউব ইকুয়াল টু হচ্ছে কি না ky। এবার y যখন বলে দিয়েছে 8p তাহলে কি হবে k ইনটু 8p হয়ে যাবে। এবার এইখানে এটা p টাকে যদি আমরা বাইরে বার করে রাখি তাহলে কি হবে kp ইনটু 8। বাট 2 কিউব। হ্যাঁ এবার এখানটা আমরা x কিউব ইকুয়াল টু লিখতে পারি kp ইনটু 2 এর কিউব, ঠিক আছে। তাহলে এইখানের কিউবটা যখন এইখানে যাবে তখন ব্যাপারটা এই হয়ে যাবে, এখানে 3 kp ইনটু 2 এর কিউব, ঠিক আছে। আর এখানে তিনটা কেটে যায়, ওরা এটা জানি আশা করি। তাহলে কি হবে x ইকুয়ালস টু 2 ইনটু এটার ভেতরে এটা হচ্ছে 3। এটা মানেও একটা কোনো কনস্ট্যান্ট হয়ে যাবে। আমি সাপোজ ধরে নিচ্ছি কনস্ট্যান্টটা m ধরে নিলে, তাহলে আর এখানে তাহলে x তাহলে কত আছে যখন 8p y টা, তাহলে এখানটা তাহলে কত হয়ে যাবে ও আচ্ছা সরি 2m হয়ে যাবে, ঠিক আছে। আর এখানটা যখন করব y যখন 27p তখন x এর কত সেমই করব, তাহলে কি হবে x কিউব ইকুয়ালস টু ky আর x ইকুয়ালস টু তাহলে x কিউব ইকুয়াল টু একই হবে শুধু y ইকুয়ালস টু 8p যাবে 27p হয়ে যাবে। 27p হয়ে যাবে। তাহলে x কিউব ইকুয়াল টু কি লেখা যায় 8p ইনটু 3q
এইটা যখন করবো এখানে কিউব ছিল এদিকে কি হয়ে যাবে? 1/3 হয়ে যাচ্ছে আর কি দুটো পাবো। হ্যাঁ এগুলো ওরা সব পড়েই আছে, তাও যদি কারো সমস্যা হয় গুগল মিটে বলবে, আমরা আমরা বুঝিয়ে clear দেবো। করে দেবো। একদম, তাহলে এটা ক্লিয়ার, এটা থ্রিটা বেরিয়ে যাবে যেমন ভাবে এটা থাকছে মনে থাকবে। এবার এটা সম্বন্ধে আর একটা আমরা ধরে নিলাম ধ্রুবক নিয়ে, এটা তোমরা লিখে নিও, আমরা আর অত লিখছি না। দেখো x = 3 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 2m, x এখানে হচ্ছে 2m আর এখানে হচ্ছে 3m। এবার তাহলে বৃদ্ধির অনুপাত কি হবে না 2m/3 নেই, প্রথমে 2m তারপর 3 করেছি। তাহলে অ্যানসার কত হলো 2:3। আচ্ছা চলো 4 নম্বর কোশ্চেনের সলিউশনটা করে এটা কিন্তু খুব মজার অঙ্ক। x/y is proportional to x plus y এবং y/x is proportional to x minus y হলে দেখা হচ্ছে x² minus y² equal to হচ্ছে 2। আমরা চেহারা থেকে মনে হচ্ছে বিরাট কিছু বলে কিছু একটা হ্যাঁ, কিন্তু সহজ। শক্ত বসে কিছু, কিন্তু আসলে তাই না। এবার যদি এটাকে যদি আমরা খুলি তাহলে কি হবে x/y equal to তাহলে একটা ধ্রুবক ধরে নিচ্ছি কে ধরে নিচ্ছি কে ওয়ান সেমই ওরা লিখবে কে নম্বর প্লাস সূচক আর একটা ধ্রুবক, যে ধ্রুবক লিখে নিয়ে বলো তারপরে না হলে আবার পরীক্ষায় নাম্বার দেবে। আর এখানে কি হবে y/x, এটাকে এক নম্বর দিয়ে দেবো হ্যাঁ দেখো আর y/x equal to তাহলে এখানে k2 ধরে কে টু ধরে নি x y ঠিক আছে। তাহলে এখানটাও সেই সেমই লিখবো কে টু নট প্লাস সূচক প্লাস সেকেন্ড ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন দিয়ে দিচ্ছি। এবার তাহলে আমরা যদি করি একটা সুন্দর জিনিস 1 into 2 তাহলে হয়, তাহলে কি আছে x/y into কি হবে পাতে গুণ করে y/x, তাহলে কি হবে এখানে k1 ছিল এখানে k2 ছিল, কে টু তাহলে গুণ k1 k2 x plus x plus y y into x x minus minus y। এটা দেখো এখানে নিচে y রয়েছে এখানে উপরে y রয়েছে, এটা কেটে উপরে y উপরে x নিচে কেটে এক 1 equal to হচ্ছে k1 1 k2 আর এইটা গুণ করে কি হয় না এটা হচ্ছে a plus b into a minus b, তাহলে কি হয় স্কয়ার y b স্কয়ার, মানে এখানে x স্কয়ার minus y স্কয়ার। এবার এখানে এটা গুণে রয়েছে, এদিকে গেলে ভাগে হয়ে যাবে তাই তো, হ্যাঁ তাহলে কি হবে x স্কয়ার minus y স্কয়ার। এবার এইটা মানে তো দাদা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ আমরা আগেই লিখেছি ভাগ করলে সেম, তাহলে কি হবে x স্কয়ার গুণ গুণের সঙ্গে ভাগ ভাগের সঙ্গে গুণ যা কিছু করবে। একদম একদম ইকুয়াল টু তাহলে কি হলো বা তোমাদের বই তৈরি করি নিশ্চিত দেখো প্রুফ, তাই তো এই হচ্ছে ব্যাপার। এবার এই অঙ্কটা আরেকটা ভাবেও করা যায়, কিভাবে করা যায় না ওটা হচ্ছে অবজারভেশনের খেলা, x স্কয়ার মানে y স্কয়ার এই দুটোকে যদি গুণ করে দেয় তাহলে এইটা এমনি ওয়ান চলে যাবে, তিন অঞ্চল আছে x minus y x plus y এটা হবে এটা হবে y। দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার রয়েছে তো, এবার তোমাদের অবজারভেশন এটা আচ্ছা x plus y ইনটু যদি x minus y করি তাহলে তো চলে আসে, এরা এটা কোয়াড্রেটিক সার্চ করে যেটা রয়েছে দ্বিঘাত করণীতে ভালোভাবে করেছে, তাহলে এই অবজারভেশনটা ফার্স্ট চলে গেল আচ্ছা তাহলে হয়ে গেল। আর এই ক্ষেত্রে একটা মাঝে বিষয় খালি হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার এই সমান মান, এটা যখন তুলবে তাহলে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাট k ইনটু 1 এটা চলে যাবে আরো ইজি ভাবে আরো easy ভাবে। এটা মেথড নাম্বার 2 বললাম কারণ এটা অত ভালো না, এটা মেথড নাম্বার 1 বাট হ্যাঁ 3 নাম্বারে যদি আসে এটা এটা 32 হবে, বারে লিখতে আর করতে এমসিকিউ হবে। এলে বলে দিতে পারে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কি। চোখে দেখেই করে দেওয়া যায় তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে। বুঝে গেছে। চলো পরে অঙ্কটা করে নেওয়া যাক। চলো 5 নম্বর কোশ্চেনটা করে নেওয়া যাক। কি বলছে না যদি √a plus √b is proportional to √a minus √b হয় তাহলে দেখো a plus b is proportional to √ab। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। হ্যাঁ এটা একটা ভালো অঙ্ক প্লাস এই টাইপের আরেকটা কোশ্চেন আমি হোমওয়ার্কও দেব, হ্যাঁ। তাই জন্য খুব ভালোভাবে তোমরা দেখো ঠিক আছে। তো এটাকে আমরা সেই সেম কি লিখতে পারি না এইটা যেমন ছিল এইটা যখন তুলবো সমানুপাতিক চিহ্ন যখন তুলবো একটা ধ্রুবক আছে সেই ধ্রুবকটাকে আমি কে ধরছি এখানে, তাহলে কি এখানে লিখবো যে কে মাল্টিপ্লাই 0 গ্রেড অর এখানে এটা গুণে রয়েছে এদিকে এলে ভাগে চলে গেছে। ভাগ হয়ে যাবে √a plus √b divided by √a minus √b equal to k। এবার এখানে তোমরা যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগাবে। হ্যাঁ
এটা তোমরা অনুপাত সমানুপাতেই ওরা করে, তো আশা করি পারো। যদি না পারো আপাতত লিখে নাও। নিচে যা ভাগ থাকে উপরে গেলে হ্যাঁ, তার সেটাই হচ্ছে। যোগ হয়ে যায় আর নিচের সঙ্গে সেটা বিয়োগ হয়ে যায়, মানে বিয়োগ বিয়োগ হয়ে হয়ে যায়। যায়। তো সেই ক্ষেত্রে যদি সমস্যা হয় গুগল মিট ক্লাস যখন হবে তখন জানাবে, আমরা বুঝে কিন্তু দেবো। আপাতত করে আশা নাও। করছি অঙ্কটা করতে গেলে বুঝতে বুঝতে পারবে পারবে। ওরা বিষয়টা তাহলে কেমন কি হচ্ছে। হচ্ছে না, যোগ ভাগ আমরা কাজে লাগাবো। তাহলে উপরে কি হবে না, উপরে আমরা নরমালি যোগ করব। এই যে নিচের জিনিসটাকে এটাকে উপরে তুলে জাস্ট যোগ করা। অ্যাকচুয়ালি প্রতিটা তুমি পুরো লাইনটাকে লেখো পুরো। হ্যাঁ, সেমই হবে, এটাই হবে। মানে এই নিচে ওপরে যা আছে আমরা প্রতিটা লাইনে তাই লিখছি, দেখো ওপরেও তাই লিখছি নিচেও তাই লিখছি। এখানেও রুট এ প্লাস রুট বি আছে, এখানেও রুট এ মাইনাস বি আছে, রুট বি আছে। তার মানে শুধু এখানে আমরা লিখছি, শুধু একবার আমরা যোগ করছি একবার আমরা বিয়োগ করছি। আর বিষয়টা অনেক কিন্তু এক। ক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এটা থেকে মাইনাস করে দেয়, কিন্তু এটা থেকে মাইনাস করলে হবে না, এটা থেকে এটা মাইনাস থেকে মাইনাস করবো। হ্যাঁ, যেটা থেকে আমরা প্লাস করেছি ক্ষেত্রেও যেমন এটা কি হবে হ্যাঁ। কে বাই 1 মানে কে নিচে কিছু নেই মানে কে বাই 1 কে বাই 1 মানে তাহলে কে প্লাস 1 কে প্লাস 1 ডিভাইড বাই কে কে মাইনাস মাইনাস 1 1 1 মাইনাস কে নয়। কিন্তু নয়। হ্যাঁ, এটা মনে রাখবে 1 মাইনাস কে কিন্তু নয়। অনেকেরই ভুলটা করে। অনেকেই করে, অনেকেই করে, আমিও করতাম যখন আমিও ছিলাম তোমাদের বয়সে, তখন আমিও করতাম। ঠিক আছে, তো কে বাই 1 এখানে লিখে দাও তাহলে বলে হ্যাঁ, বুঝতে ঠিক, সুবিধা হবে। একদম। এখানে সাইডেও লিখে দিই কি করেছি না, আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছি। এই যোগ ভাগ প্রক্রিয়াটা অবশ্যই সাইডে লিখতে হবে, না হলেও কিন্তু নাম্বার কেটে নেবে। হ্যাঁ, যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করব, তাই তো? একদম। তাহলে এবার কি হবে না, এটা যদি করো তাহলে দেখো মাইনাস বি আর প্লাস কেটে যায়, আবার এখানে কি প্লাস এ মাইনাস কেটে যায়, তাই তো? তাহলে কি হবে, উপরে হবে 2 রুটে 2 রুট এ, আর নিচে হবে কি প্লাস বি মাইনাস এ প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে 2 রুট বি ইকুয়াল টু 1। কে প্লাস 1 বাই কে মাইনাস 1 2 কেটে দিতে পারি, তাহলে কি হচ্ছে না রুট এ বাই রুট বি ইকুয়াল টু কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1। এবার এই জায়গাটা আমি যদি পুরো মানে রুট রয়েছে দেখতে খারাপ লাগে, আমি যদি পুরো স্কোয়ার করে দিই তাহলে কি হবে, এর স্কোয়ার হয়ে যাবে, এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে পুরো এটারও স্কোয়ার, তাই তো? নিশ্চয় কনস্ট্যান্ট সি স্কোয়ার ইজ হোয়াট ইজ কনস্ট্যান্টই Constant-ই হবে। তাহলে অর দিয়ে আমি এখানে যদি করি তাহলে কি হবে, a বাই b, এখানে যে এই টোটাল জিনিসটাকে আমি লিখি m কি তাহলে এটা লিখতে পাশে হবে লিখে দিতে হবে যে m equal equals to k plus 1 divided by k minus 1 এর হোল স্কয়ার, আর m is not equal to 0, বা m হচ্ছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে a equal to কি পেলাম b m। কি করে বিটা চলে গেল এদিকে? হ্যাঁ, গুণ এখানে ভাগে ছিল এদিকে পেলে গুণ হয়ে হয়ে গেল, একদম। তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিই, এটা 1 নম্বর ছিল যেটা থাকে এটা 1 নম্বর সেটা। এবার এই জিনিসটা দেখো, এটা কি রয়েছে সরল সম্পর্কে রয়েছে। এবার সরল সম্পর্ক যখনই আমি বলেছিলাম যে সরল সম্পর্ক x is proportional to y, তার মানে এই জিনিসটা মনে রাখতে বলেছিলাম যদি ইকুয়াল টু যদি কি দেখিয়ে দিতে পারি এই ফর্মে এই ফর্মে আনলে, হ্যাঁ এই ফর্মটা যদি হয়ে যায় তার মানেই হয়ে যাবে। আমি ফোন হিসেবে যদি এইটা দুটো এইটা বা এইটা যদি করি ইকুয়াল টু যদি কোনো কনস্ট্যান্ট আছে, এই ফর্মটা আমার লাগবে অঙ্ক হ্যাঁ, করতে গেলে। হ্যাঁ, মানে সেটাই হচ্ছে x by y মানে কি তার মানে এখানে তার মানে এটা a by y ডিভাইড বাই এই যে a প্লাস b বাই এইটা করলাম, এটাই তো। হ্যাঁ এই ফর্মে আনলে এবার এইটা ইকুয়াল টু যদি কোনো কনস্ট্যান্ট চলে আসে লিখে দিতে পারি তাহলে সেটা তো আমরা এই তাহলে জায়গায় একদম হয়ে যাবে। তো তাহলে আমরা মুছি এই জায়গাটা, পরে একদম করছি। হ্যাঁ তাহলে আমরা কি করব না a প্লাস b ডিভাইডেড বাই রুট। এবার দেখো a এর ভ্যালু বার করে দিয়েছি, মজা তো হ্যাঁ এখানে এখানেই হচ্ছে মজা। bm am প্লাস b, আর নিচে হবে রুট a এর জায়গায় কি হবে bm ডট b। এখানে লিখে দিতে হবে a ইকুয়াল টু bm, m পুট করেছি আমরা। হ্যাঁ 2 নম্বর থেকে বসাইয়া 2 নম্বর থেকে, তাহলে ইকুয়াল টু কি হবে b যদি কমন চলে যাবে তাহলে m plus 1 m প্লাস 1, আর নিচে কি হবে b ইনটু b স্কয়ার। এটা একটু করে দেখিয়ে দেবেন নাহলে m b স্কয়ার। এবার b স্কয়ার এর তাহলে b টা b বেরিয়ে square by যাবে b বেরিয়ে যাবে। b m প্লাস 1 ডিভাইডেড বাই b রুট ওভার b b কেটে গেল, তাহলে টোটাল জিনিসটা কি m plus 1 ধ্রুবক। এই যে m টা যেমন ধ্রুবক তাহলে এটাও কি হয়ে যাবে কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধ্রুবক। তাহলে আমরা এটা তাহলে আরামসে লিখতে পারি, বলেইছিলাম যদি a প্লাস b ইকুয়াল টু রুট a b ইকুয়াল টু এই জিনিসটাকে এবার আমরা যদি ধরে নিই p, লিখে নিও p ইকুয়াল টু তাহলে কি হচ্ছে m প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার m। এটা তাহলে কি আর p ইজ নট ইকুয়াল টু 0, और তাহলে और দিয়ে তাহলে লেখা যায়। আমি একটা স্টেপ জাম্প করি লিখে দিলাম, তো
হ্যাঁ, এটা কিন্তু খুব একটা কঠিন যে তা নয়, কিন্তু একটু ভাবনা, একটু ভেবে করতে হবে আর কি। হ্যাঁ। মানে আমাকে দেখতে হবে প্রথমে যে আমাকে কি দিয়ে দিয়েছে আর আমাকে কি বের করতে হবে। একদম। আমাকে আমাকে যা দিয়ে দিয়েছে সেটা আমি যতক্ষণে বের করতে পারছি, হ্যাঁ। তার সঙ্গে আমি মিলিয়ে দেখতে হবে আমার কি বের করতে বলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যোগ ভাগটা আর এ এর ভ্যালু বার করা, এবং এটা কাজে লাগানো পড়ে। এটাকে কাজে লাগান। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারলে। দেখতেই পাচ্ছ এখানে আরেকটা অঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, ওই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। চলো এবার সাথের যে কোশ্চেনটা রয়েছে সেটা করে নেওয়া যাক। নাকি বলছে যদি a is proportional to b, b is proportional to c হয়, তাহলে দেখা হচ্ছে a cube plus b cube plus c cube is proportional to 3abc। ঠিক সেম ভাবেই করব যেমন ভাবে আমরা আগে করে এসেছি। তাহলে এখানে কি করব না, এই পার্টে এখানটা যদি খুলি তাহলে কি হবে b k1, আর এখানটা যদি করি তাহলে কি হবে না c k2। এবার এইখান থেকে যে b এর ভ্যালুটা সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে না, আমরা লিখছি না k1 আর k2 টা কি সেটা লিখছি না, জাস্ট এবার করে ওটা লিখে নিও। হ্যাঁ, এবার b এর জায়গায় ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কি হবে c k2 আর k1 আলাদা লিখেছি, আর তাহলে কি লেখা যায় k1 k2 c। ঠিক আছে, এবার এই ভ্যালুগুলো জাস্ট এখানটা বসিয়ে দিলেই হবে। আর মনে রাখতে হবে এটা সেই সরল সেই আছে, সরল করে দিই। তাহলে কি হবে, এইটা ডিভাইডেড বাই এটা করে যদি k চলে আসে তাহলে ব্যাপারটা সমান হয়ে যাবে। মানে আমরা বলতে চাইছি aq b c ডিভাইডেড বাই 3 abc করে যদি ইকুয়াল টু যদি k চলে আসে বা কনস্ট্যান্ট টার্ম চলে আসে, হ্যাঁ মানে abc যদি সরে যায় হ্যাঁ। তাহলেই প্রমাণটা হলো। প্রমাণটা এবার জাস্ট কিছুই নয়, এখান থেকে ভ্যালু দেখবো আর বসবো, তাই তো? তাহলে k1 k2 c, এই যে দেখো a এর ভ্যালু বার করেছি, এটা q প্লাস b কিউব এর ভ্যালু মানে b এর ভ্যালু কি ছিল c k2, তার কিউব করব প্লাস c কিউব যেমন ছিল তেমন 3 a এর ভ্যালু কি এর হলো আমরা বসিয়ে দেবো k1 k2 k1 k2 c। ওরা কিন্তু লিখে লিখে করবে, নালে নাম্বার পাবে না, 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 ওই নাম্বার a এর জায়গায় ভ্যালু, b এর জায়গায় b এর ভ্যালু, এগুলো লিখে লিখে করে পাবে। হ্যাঁ, আর b এর জায়গায় হচ্ছে c k2 k2 ইনটু c যেমন ছিল তেমন, ইকুয়াল টু যদি করি তাহলে কি হয়ে যাবে না k1 কিউব ইনটু k2 কিউব ইনটু c কিউব প্লাস c কিউব k2 কিউব প্লাস c কিউব, আর নিচে হবে 3 k1 k2, আর এখানে একটা k2 আছে এখানে একটা k2 আছে, দুটো মিলে k2 স্কয়ার করে দেবে, আর এখানে একটা c এখানে একটা c এখানে একটা c, তিনটে c গুণে রয়েছে তার মানে কি হবে c কিউব হয়ে যাবে। এবার যদি উপর থেকে দেখো তিনটের মধ্যেই c কিউব আছে তাহলে c কিউব কমন নেওয়া যাবে, তাহলে কি হবে k1 কিউব ইনটু k2 কিউব প্লাস এখান থেকে আসবে k2 কিউব প্লাস 1 ডিভাইডেড বাই c কিউব 3 k1 k2 c কিউব কেটে গেল। এবার এই পুরোটা আমি বলেছিলাম abc থাকবে না, দেখো পুরোটাই k দিয়ে চলে এসেছে, তার মানে কি এটা একটা কনস্ট্যান্ট ধরে নাও, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমরা ধরে নিলাম সাপোজ p, তাহলে ইকুয়াল টু তাহলে কি হবে p চলে এলো, তার মানে কি হলো অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু এখানে এটা কি ছিল ভাগে ছিল, এদিকে গেলে গুণ হয়ে যাবে, তার মানে কি p এর সাথে 3abc গুণ হয়ে যাবে 3abc। এটাই তোমাকে বলে দেয় কি না যেটা প্রমাণ করতে দিয়েছে, যদি p টাকে যদি তুলে নিই তাহলে সমানুপাতিক চিহ্ন চলে আসবে। ঠিক আছে, এরকম টাইপেরই আরেকটা অঙ্ক যেটা ওদের হোমওয়ার্ক থাকবে, সেটা কতটা দেওয়া যায়। হ্যাঁ, আমাদের দেখো যেটা এখানে দেখা যাচ্ছে x is proportional to y, y is proportional to z হলে তোমাকে প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার is proportional to xy plus yz plus zx। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তার আগে এটা ভালোভাবে দেখে নাও, অঙ্কটা হবে এরকম ভাবেই অঙ্কটা হবে, ওটা তোমাদের বাড়ির কাজ হবে। চলো এবার 9 এর অঙ্কটা দেখে নাও। কি বলছে না x is proportional to y ও y is proportional to z হলে দেখো যে x by yz plus y z by xy plus y by zx is proportional to 1 by x plus 1 by y plus 1 by z। সেম টাইপেরই কোশ্চেন, এইটাকে যদি নিচে ভাগ করে যদি k চলে আসে মানে কোনো কনস্ট্যান্ট টার্ম চলে আসে তাহলেই কোনো হয়ে যাবে, কারণ সরল ভেদের প্রশ্ন দিয়েছে। তো প্রথমে যেটা আমরা করি তাহলে কি হবে x is proportional to y আছে আর এদিকে আছে হচ্ছে y is proportional to z, সেমই প্রসেস x equals to k1y, তোমরা লিখে নেবে k1 টাকে কি বলে আর k2 টাকে কি বলে, অর দিয়ে যদি এখানে করো তাহলে হচ্ছে k2z। এবার এখানে y এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে কি হবে x equals to k1 k2 z চলে যাবে, তাই তো k1 k2 z। ব্যাস এবার এখানটার কাজ হবে x by yz, আর এখানে একটা ছোট্ট লসাগু আছে আর কিছুই না, y by zx ডিভাইডেড বাই এটাকে নিয়ে করে দেব 1 by x
y প্লাস 1 ইকুয়ালস যদি কোনো k টার্ম যদি দেখিয়ে দিতে পারি মানে x y z যদি সরে যায় তাহলে প্রমাণ হয়ে যাবে। এবার y z x y এবং z x এর রসাগু করতে হবে, পড়ে দেখবে তোমরা কি আসবে না x y z আছে, x y z আছে। কিভাবে পড়বে না দেখিয়ে দিই একটুখানি। z x আছে আর x y আছে। প্রথমে y দিয়ে করো, তাহলে কি থাকবে z পড়ে থাকবে, এখানে z x থাকবে আর এখানে x পড়ে থাকবে। এবার z দিয়ে করো তাহলে কি হবে 1 x x, তাহলে এবার যদি x দিয়ে করো তাহলে 1 1 1, তাহলে লসাগু কি হবে x y z 1 কিউব, তাই আর সেটা 1 কেন এটা ইন্টিজার আছে, তাহলে কি x y z, তাহলে এটা তাহলে x y z হলো। এবার দেখো এখানে y z আছে, তার মানে একটা x দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরটা কি হবে x স্কয়ার। এখানে x y z লসাগু হচ্ছে x y আছে z নেই, তার মানে এটা z দিয়ে z স্কয়ার। তেমন ভাবে এখানে z x আছে, তার মানে কি y নেই, তাহলে y দিয়ে এটা হয়ে যাবে। আর এটার লসাগু করাটা একদম ইজি, এটা বলে যাবে x y z হয়ে যাবে। এখানে আমাদের কি আছে x y z, এখানে x আছে তাহলে y z হবে, প্লাস এখানে y আছে তাহলে কি z হবে, আর এখানে z আছে y x y, তাহলে এখানে x y z আর এখানে x y z কেটে যাবে, অঙ্ক আগে হয়ে গেছে। এবার জাস্ট এইখানে ভ্যালুগুলো নিয়ে বসিয়ে তাহলে x এর ভ্যালু কি k1 k2 z তার স্কয়ার প্লাস z স্কয়ার এর ভ্যালু কত z স্কয়ার z ই ধরে, কারণ পুরোটাকে z এর নিয়ে চলে আসছে। আর y এর ভ্যালু কি না y এর ভ্যালু k2 আর ডিভাইডেড বাই হচ্ছে yz, y এর ভ্যালু কত k2z into z প্লাস হচ্ছে x এর ভ্যালু কত k1 k2 z into z প্লাস x এর ভ্যালু কত k1 k2 z into y k2। এরপর থেকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, ব্যাস আরামসে সব চলেই তো আসবে। এখান থেকে z কমন নিয়ে নেবে, z গুলো কেটে যাবে, সব জায়গা থেকে z স্কয়ার চলে যাবে, এখানে z স্কয়ার হয়ে যাবে, এখানে z স্কয়ার হয়ে যাবে, এখানে z স্কয়ার হয়ে যাবে, আর উপরে তো সব জায়গায় z স্কয়ার। হ্যাঁ তো z স্কয়ার কেটে যাবে, কেটে নিয়ে এখানে ধরে নেবে p ইকুয়াল টু অবশ্যই লিখে নেবে যেটা ধরছো, হ্যাঁ সেটা লিখে ব্যাস ওগুলো বললে আমাদের সব করে দেব, সেটাই হলে প্রমাণিত হবে। তো আশা করি 9 কোশ্চেনটা বুঝতে পেরেছো। এরপর আমরা একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখো x y is proportional to x minus y বলে প্রমাণ করা যায় x cube plus y cube is proportional to x cube minus y cube। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তো ওই কোশ্চেনটা আরেকবার দেখে নাও, পারলে একবার স্ক্রিনশটও নিয়ে নাও।